আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব আমাদের কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ টপিকের আমাদের টাইপ 3 নিয়ে। এই যে টাইপ 3, এই টাইপে আলোচনা করা হয়েছে মাছ চাষের জন্য পুকুর খনন ও প্রস্তুতকরণ। ঠিক আছে, মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ, এই রিলেটেড যে এমসিকিউগুলো আমরা এখন সেগুলো আলোচনা করব। চলো শুরু করি। কি বলেছে আমাদের 71 নম্বর এমসিকিউ আমরা যদি দেখি, 71 নম্বরে বলেছে মাছ চাষের জন্য পোনা শোধনের জন্য 20 লিটার পানিতে কত চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মিশে দ্রবণ তৈরি করতে হয়। আমাদের এখানে বলেছে 20 লিটার। ওকে, আমরা যদি একটু দেখি যে 20 লিটারের জন্য আমাদের কতটুকু দিতে হবে। আচ্ছা দেখো, 10 লিটারের জন্য দিতে হবে কত? 1 চামচ। ওকে, 10 লিটার পানির জন্য আমাকে 1 চামচ পার ম্যাঙ্গানেট ইউজ করতে হবে। তাহলে 20 লিটারের জন্য আমার কতটুকু ইউজ করতে হবে? 2 চামচ, রাইট? তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি। এইভাবে যদি এবার কি হয় 30 লিটার, তাহলে সেটা কত হবে? এইভাবে করে কিন্তু তোমরা পারবা। 10 লিটারের জন্য 1 চামচ, 20 লিটারের জন্য 2 চামচ। ওকে, তারপর আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, তার মানে এর উত্তর কোথায় আছে? 1 অর্থাৎ 2 চামচ। ওকে, তার মানে এটার উত্তর হবে 2 চামচ। এরপর আমরা দেখব যে সেক্রেটিক্স কি। আমরা সেক্রেটিক্স দেখেছি না, একটা সিডির মতো, একটা থালার মতন একটা বাটি, তাই না? এই সেক্রেটিক্সটা আমরা দেখব যে সেক্রেটিক্সে কি বলেছে, যে এখানে এটা কি আসলে জিনিসটা। এটা ইঁদুর মারার যন্ত্র না, আমরা তো ইঁদুর মারার যন্ত্র হিসেবে এর সাথে পরিচিত নই। মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার জন্য যেটা, তাহলে মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার যন্ত্র। হ্যাঁ, প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার যন্ত্র, তা অবশ্যই না রাক্ষসে মাছ মারার যন্ত্র না। তাহলে উত্তর হবে 72-এর 2। মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা সেক্রেটিক্স ইউজ করা হয়। এরকম গোল একটা থালার মতন, স্টিলের থালার মতন, সেটার সাথে সুতা মিশিয়ে, সুতা লাগিয়ে তারপর পুকুরের পানিতে দিয়ে সেটা একটা হিসাব করা হয়। ওকে, আশা করি তোমরা এটা পারো। এর পরবর্তীতে আমরা চলে যাব 73 নাম্বার। 73 নম্বরে যাব, প্লাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং কেমন দেখায়। প্লাঙ্কটনের উপস্থিতির জন্য, দেখো প্লাঙ্কটন তো আমরা জানি উদ্ভিদের জলজ, তাই না? অর্থাৎ দেখো তো, জলজ উদ্ভিদ, এগুলো হচ্ছে পুকুরের প্রাকৃতিক খাদ্য। তো এগুলো যদি কোনো পুকুরে থাকে তাহলে সেই পুকুরের রংটা হবে বাদামি সবুজ। ঠিক আছে, সেটা কি হবে? বাদামি সবুজ কালার হবে। ওকে, তারপর আমরা যাব 74 নাম্বার প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, এমনকি এই প্রশ্নটা বিগত বছরে অনেকবার এসেছে। এরপরে দেখো, সীমাজিন কোন কাজে ব্যবহার করা হয়? মাটি শোধনে, পানি পরিশোধনে, আগ বীজ শোধনে, জলজ আগাছা দমনে। দেখো, জলজ অর্থাৎ পুকুরে যখন জলজ আগাছা থাকে সেগুলো দমন করার জন্য সীমাজিন ইউজ করা হয়, যাতে তুমি তোমার চাষের পুকুর অর্থাৎ বানাতে পারো। এরপর আমাদের আরো একটা সেম কোশ্চেন আছে যে জলজ আগাছা দমনে কোনটি ব্যবহার করা হয়। আগাছা দমন করার জন্য আমরা যেমন সীমাজিন ইউজ করি, তেমনি একসাথে আমরা কপার সালফেটও ইউজ করতে পারি। ওকে, তারপর আমরা দেখব পরবর্তী প্রশ্নে কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে ওকে, জলজ আগাছা দমনে কোনটির ব্যবহার করা হয়। আমরা সেম কোশ্চেন পেয়েছি। দেখো, সীমাজিন কেন ব্যবহার করা হয়, ওই কোশ্চেনটাকে দেখো আবার ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে বলা হয়েছে কি, সীমাজিন ইউজ করা হয়। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন পারো, একটা লাইন থেকে কিভাবে কোশ্চেন আসে আমরা আশা করি বুঝতে পেরেছো। 77 নম্বর প্রশ্ন বলেছে, পুকুরের কোথায় বকচর থাকে। আমরা যদি একটু খেয়াল করি, পুকুর, ওকে, আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের পুকুর, এটা মনে করো আমাদের পুকুর, রাইট? এইখানে হচ্ছে আমাদের পুকুরের পাড়, এবং কি পুকুরের পাড়ের সাথে এখানে একটা কি আছে, বকচর আছে। ওকে, তার মানে পুকুরের পাড় এটা, আর এইটা কি থাকবে বলো তো, এটাকে আমরা কি বলবো? বকচর। ওকে, পুকুরের পাড়ে একটু আগে যেটা থাকে সেটাকে আমরা বলবো সেম অ্যাজ বকচর। এটা পাড় আর এটাকে আমরা কি বলবো? বকচর। ওকে, তাহলে এখন আমরা চলে যাব কোথায়? ওকে, তাহলে এখানে কি বলছে, বকচর কোথায় থাকে? পুকুরে। 77 নম্বর উত্তর হবে পুকুরের পাড়ে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, রাক্ষসে মাছ অপসারণের জন্য নিচের কোনটি ব্যবহার করা উত্তম। রাক্ষসে মাছ মানে কি, তোমার চাষযোগ্য, তোমার যে কাঙ্ক্ষিত চাষের মাছ আছে সেই চাষযোগ্য মাছের ক্ষতি করে ফেলে, অথবা ওরা তারা খেয়ে ফেলে, মেরে ফেলে, তাই তো? তাহলে এই যে রাক্ষসে মাছ, এগুলোকে বলা হয় রাক্ষসে মাছ। এই মাছগুলোকে তোমার রাক্ষসে মাছগুলো কি করে, এদেরকে দমন করতে হবে। তা এই দমন করার জন্য, অপসারণ করার জন্য তোমাকে কোনটি ইউজ করতে হবে? রোটেনল ইউজ করতে হবে। ঠিক আছে,
আছে, রোটেনন ইউজ করতে হবে। এটা হচ্ছে একদম রাসায়নিক পদার্থ, একটা হচ্ছে যে এটা কৃত্রিম রাসায়নিক, এটা রোটেনন। আর এমনিতে যেটা আছে তুমি চাও প্রাকৃতিকভাবে কোনো কিছু দিতে, সেটা হচ্ছে মহুয়ার খোল। ওকে, তার মানে এরপর আমরা চলে যাব 78। এরপর 78 তো দেখেছি আমরা, এখন চলে আসব 79 নাম্বার প্রশ্নে। 79 নাম্বার প্রশ্নে দেখো কি বলেছে। 79 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 3 শতক একটি পুকুরে, বলছে 3 ফুট গভীরতা 1 শতক পুকুরে কি পরিমাণ মহুয়ার খোল ব্যবহার করে রাক্ষসে মাছ দূর করা হয়। আমি কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে রোটেনন ইউজ করে রাক্ষসে মাছ অপসারণ করা যায়, আবার প্রাকৃতিকভাবে তুমি চাইলে মহুয়ার খোল ইউজ করে আমরা কি করতে পারি, রাক্ষসে মাছ অপসারণ করতে পারি। তাহলে দেখো তো এখানে কোনটা করা যায়, এখানে 1 শতক পুকুরে দেখো 3 ফুট গভীরতা, আমাদের কিন্তু আরেকটা এখানে কথা বলেছে, আমরা ম্যাথটা সলভ করব, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের পয়েন্ট দিয়েছে 3 ফুট গভীরতায় 1 শতক পুকুর, এটাই, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তাহলে কত দেখো তো, আমরা একটু চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ম্যাথে, নোটে চলে যাচ্ছি। আচ্ছা, 1 ফুট গভীরতায় 1 শতক পুকুরে মহুয়ার খোল ব্যবহার করা হয় 3 কেজি, ঠিক আছে। তাহলে 3 ফুট গভীরতায় 1 শতক বলেছে, তাই না? তাহলে এটা ব্যবহার করা হয় কত, 3 × 3, তাহলে কত হবে, 3 × 3 = 9। আমরা আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমরা একটু দেখব আমাদের অপশন, আমাদের কোশ্চেনে বলেছে 3 ফুট গভীরতা 1 শতক পুকুরে কত কেজি মহুয়ার খোল ব্যবহার করতে হয়। আমাদের 1 ফুট গভীরতা 1 শতক পুকুরে মহুয়ার খোল ব্যবহার করতে হয় 3 কেজি, আর 3 ফুট গভীরতায় 1 শতক পুকুরে মহুয়ার খোল করতে হয় 3 × 3 = 9 কেজি। আশা করি আমাদের এমসিকিউটা তুমি বুঝতে পেরেছো। এরপর চলে যাব পরবর্তীতে, আমরা এখানে দেখব যে আমাদের 9 কেজি, আমাদের কিন্তু উত্তর অলরেডি মিলে গেছে। হ্যাঁ, এটা উত্তর মিলে গেছে। এরপর দেখো 80 নাম্বার, নিচের কোন মাছটি অন্যান্য মাছকে ধরে খেয়ে ফেলে, অর্থাৎ এটাকে আমরা বলবো রাক্ষসে মাছ, ঠিক আছে। এটা কোন মাছটিকে ধরে খেয়ে ফেলে, টাকি মাছ। তোমরা বলতে পারো আল্লাহ টাকি মাছ এরকম, হ্যাঁ, টাকি মাছ এটা ধরে খেয়ে ফেলে বলতে তোমার চাষযোগ্য মাছগুলোকে যদি ছোট অবস্থায় থাকে তখন সেগুলোকে খেয়ে ফেলে। এরপর দেখো 81 নাম্বার, মহুয়ার খোল কোন কাজে ব্যবহার করা হয়, জৈব সার হিসেবে, গবাদি পশুর খাদ্য হিসেবে, মাছের খাদ্য হিসেবে, মাছ মারার বিষ হিসেবে। হ্যাঁ, মাছ মারার বিষ হিসেবে মহুয়ার খোল বা রোটেনন ব্যবহার করা হয়। এরপর আমরা প্রশ্নে চলে যাব, পরবর্তী প্রশ্নে আমাদের 82 নাম্বার প্রশ্ন। 82 নাম্বার প্রশ্নে কি বলেছে, 82 নাম্বার প্রশ্নে বলেছে পুকুরে পানির পিএইচ মান কমে অম্লীয় হয়ে গেলে কি প্রয়োগ করতে হবে। পুকুরে পানির পিএইচ মান কমে গিয়ে অম্লীয় হলে, যদি কমে যায় তখন পিএইচ মান যদি 7-এর নিচে চলে আসে তখন কি প্রয়োগ করতে হবে। তার মানে তখন তোমাকে চুন প্রয়োগ করতে হবে, ঠিক আছে। যদি হয়ে যায় তার মানে বুঝতে হবে পুকুরের পানি ঘোলা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হবে না। সো যদি পিএইচ এর মান তোমার কত বলো তো, পিএইচ এর মান 7 হচ্ছে নিরপেক্ষ, তাই না। 7-এর নিচে যদি হয় এখানে অম্লীয়, তারপরে হলে পরেরটা হলে ক্ষারীয়, যদি এই অবস্থানে চলে আসে তাহলে তোমাকে কি করতে হবে, অম্লীয় হয়ে গেলে, মান কমে গেলে চুন ইউজ করতে হবে। আমাদের উত্তর হবে 3। 83 নাম্বার, পুকুরের পানিতে হাতের কোনোই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে হবে। তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে পুকুরের প্রাকৃতিক খাদ্য আছে কিনা তার পরীক্ষার কথা বলা হয়েছে। তুমি এতটুকু, অর্থাৎ কোনোই পর্যন্ত তুমি পুকুরের পানিতে দিলা, তুমি যদি হাতের তালু দেখতে পারো পুকুরের পানিতে ঢুকানোর পর, হাত যদি ছোট হয় সমস্যা নেই, হাত যদি আমার মতো বড় হয়, তাহলে তুমি যদি হাতের তালু দেখতে পারো বুঝতে হবে যে পুকুরের প্রাকৃতিক খাদ্য নেই, খাদ্য কম আছে। তোমাকে আগে কি করতে হবে, খাদ্য উৎপাদন করে তারপর পোনা ছাড়তে হবে, তাই তো। এখন দেখি আমাদের কি আছে অপশনে, পানি বিশুদ্ধ আছে না, এইটা মূলত এই কারণে পরীক্ষা, পানিতে খাদ্য খুব কম। হ্যাঁ, এইটা আমরা পয়েন্টটা পেয়ে গেছি। তারপরের অপশন করব, পোনা ছাড়ার উপযুক্ত হয়েছে, পানিতে প্রয়োজনীয় খাদ্য আছে। হ্যাঁ, এটা আমাদের হয় না, আমাদের মূলত খাদ্য কম আছে, তাই আমরা কি কোনোই পর্যন্ত হাত ডুবিয়ে
85 নম্বর প্রশ্নে কি বলেছে? 85 নম্বর প্রশ্নে বলেছে পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষার মাধ্যমগুলো হলো, অর্থাৎ পুকুরে প্রাকৃতিক খাদ্য আছে কিনা সেটা নির্ণয় করার কিছু মাধ্যম আছে বা প্রসেস আছে। সেটা দেখো, সেকিডিস, ল্যাবরেটরিতে হাত পরীক্ষা নাকি ল্যাবরেটরিতে পানি পরীক্ষা নাকি হাত পরীক্ষা। দেখো, সেকিডিসের মাধ্যমে আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে থাকি, বাট ল্যাবরেটরিতে গিয়ে পানি পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর হাত পরীক্ষার মাধ্যমে, আমাদের যে হাত রয়েছে এই হাত পরীক্ষার মাধ্যমে আমরা করে থাকি। তার মানে উত্তর হবে 1 আর 3, 1 আর 3 রয়েছে 2 নম্বর অপশনে। ওকে, তারপর আমরা দেখব 86 নম্বর প্রশ্নে। 86 নম্বর প্রশ্নে কি বলেছে? 86 নম্বর প্রশ্নে বলেছে পুকুর পাড়ে বড় গাছ থাকলে কি করতে হয়। আচ্ছা দেখো, পুকুর পাড়ে বড় গাছ থাকলে কি হবে? পুকুর পাড়ে বড় গাছ থাকলে সূর্যালোক ও বাতাসের ঘাটতি হবে। তারপর দেখো, ফাইটোপ্লাঙ্কটন বৃদ্ধি ব্যাহত হবে, খাদ্য খরচ কম হবে। দেখো, সূর্যের আলো ও বাতাসের ঘাটতি হবে। হ্যাঁ, পুকুরের পাড়ে যদি বড় গাছ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে সূর্যালোক ও বাতাসের ঘাটতি হবে। আর দেখো, ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধি, ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধি কি হবে? দেখো তো, এখানে কি বলেছে? ব্যাহত হবে। তার মানে অবশ্যই তোমার ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধিটা ব্যাহত হবে। কারণ দেখো, পুকুরে তোমার পাড়ে যদি থাকে তাহলে সূর্যের আলো পৌঁছাবে না। সূর্যের আলো যদি না পৌঁছায় তাহলে পাড়ে, তোমার পাড়ে সূর্যের আলো না পৌঁছালে সালের সংশ্লেষণ হবে না, খাদ্য উৎপাদন হবে না যেটা মাছ এগুলো খায়, আর খাদ্য খরচ কম হবে না, তোমার খাদ্য খরচ আরো বেশি হবে। এখানে কি হবে? বেশি হবে। তার মানে এখানে আমাদের কোনটা হবে? 1 আর 2, 1 আর 2 রয়েছে 1 নাম্বার অপশনে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, 87 নাম্বার। 87 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে। 87 নম্বর প্রশ্নে বলতে স্বাভাবিক সীমা থেকে পিএইচ এর মান বেশি হলে পুকুরের পানিতে দিতে হবে। অর্থাৎ দেখো, স্বাভাবিক যে সীমা তার পিএইচ এর মান বেশি হলে পুকুরের পানিতে দিতে হবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, তেঁতুল মিশ্রিত পানি। তোমাকে কি দিতে হবে? অবশ্যই অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট দিতে হয় না, এটা দিলে আবার মরে যাবে। আচ্ছা দেখো, অ্যামোনিয়াম সালফেট এবং কি তেঁতুল মিশ্রিত পানি মিক্স করতে হবে। যদি বেশি হয়ে যায় তখন একটু ক্ষারীয় জিনিসটা কমাতে হবে। স্বাভাবিক সীমায় থাকার থেকে যদি একটু বেশি হয় তখন তোমাকে তেঁতুল মিশ্রিত পানি অথবা অ্যামোনিয়াম সালফেট মিক্সড করতে হবে। 2 আর 3। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 88 নাম্বার প্রশ্নে। 88 নাম্বার প্রশ্নে বলেছে কি বলেছে? ফাইটোপ্লাঙ্কটনের পাশাপাশি জুপ্লাঙ্কটন থাকলে পানির রং কেমন দেখায়? ফাইটোপ্লাঙ্কটন হলে একরকম কালার দেখায়, জুপ্লাঙ্কটন হলে, এই দুইটা যদি একসাথে থাকে তাহলে কেমন দেখায় বলো তো? বাদামি সবুজ আর লালচে সবুজ দেখায়। গাঢ় সবুজ তখনই হবে যখন ফাইটোপ্লাঙ্কটন শুধু থাকবে, এটা হবে না। তাহলে 2 আর 3 হবে। ওকে, তাহলে আমরা 88 নাম্বার সলভ করেছি। এখন আমরা সলভ করব, আমরা একটা উদ্দীপক সলভ করব। দেখো উদ্দীপকে কি বলেছে। নিচের উদ্দীপকটি পড়ে 89 ও 90 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি যে কি বলেছে 89 নাম্বার প্রশ্নে আর উদ্দীপকটা কি বলেছে। ওকে, আমরা একটু দেখব যে নাজমা বেগম তার বাড়ির দক্ষিণ পাশে 15 শতক একটি পুকুর আছে, একটি পুকুর চাষের জন্য প্রস্তুত করেন। তিনি তার পুকুর উপযুক্ত মাত্রা চুন এবং কি সার ইউজ করে প্রয়োগ করেন। পোনা ছাড়ার পর দেখা গেল অধিকাংশ পোড়াই মারা গেছে। 89 নাম্বার, নাজমা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হয়েছিল? আমাদেরকে কি কোনো চুন সংক্রান্ত কোনো ইনফরমেশন দিয়েছে? পানির পিএইচ মান কোনো কিছু দেয়নি, দিয়েছে মাত্র 15 শতক দেওয়া আছে। 15 শতক, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা ম্যাথ সলভ করব। ম্যাথটা একটু দেখি। আচ্ছা দেখো, আমরা জানি 1 শতক পুকুরে চুন প্রয়োগ করতে হয় 1 থেকে 2 কেজি, 1 থেকে 2 কেজি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের বলছে কত? 15 শতক, তাই তো? আমরা একটু প্রশ্নে যাই। প্রশ্নে কি বলেছে? 15 শতক। তাহলে 15 শতকের জন্য পুকুরে চুন প্রয়োগ করতে হয় 1 থেকে 2 ইন্টু 15। ওকে, 15 কেজি। ওকে, একক কিন্তু দিতে হবে। তাহলে এখানে 15কে 15, 15 2 30, তাহলে 15 থেকে 30 কেজি হবে। ওকে, তাহলে এখন আমরা দেখব মানটা যেহেতু 2টা করে দেয়নি তাহলে 2 এর এটাই ঠিক হবে, ঠিক আছে? তোমরা বলতে পারবা ম্যাম কেন এইখানে মান 2টা করে দেয়নি? 1 থেকে 2 কেজি ইউজ করতে হয়, আমাদের বইতে কিন্তু অলরেডি এই সূত্রের ছকটা আছে। ওকে, তাহলে আমাদের এখানে দেখো, আমরা দেখব যে অ্যান্সার কোথায় আছে। অ্যান্সার দেখো 30 কেজি আছে, ঠিক আছে? অ্যান্সার একটা রেখেছে তারা, তাহলে অ্যান্সার হচ্ছে এটা 30। এটা একটা বোর্ড কোশ্চেন, তো এটা আমার চেঞ্জ করার কোনো অপশন নেই। এরপর আমরা দেখব
পরবর্তীতে কি বলেছে 90 নাম্বার বলেছে পুকুরের পোনা মারা যাওয়ার কারণ। পুকুরে পোনার মারা যাওয়ার কারণ দেখো তো, পানির তাপমাত্রার পার্থক্য, ক্ষতিকর পরজীবীর আক্রমণ, অক্সিজেনের ভিন্নতা। অবশ্যই দেখো এখানে তাপমাত্রার সমস্যা হয়েছে যার কারণে মারা গিয়েছে। ক্ষতিকর পরজীবী, এগুলোকে শোধন করে না নিলে ক্ষতিকর পরজীবী আক্রমণ করবে। অক্সিজেনের ভিন্নতা দেখা দিয়েছে যার কারণে মারা গিয়েছে, এটা হবে 4 নাম্বার। এরপর আমরা পরবর্তীতে চলে যাব, নিচের উদ্দীপকটি পড়ে 91 ও 92 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, রহিমা বেগম 40 শতক একটি পুকুরে চুন প্রয়োগ করেছে। এখানে চুন প্রয়োগ করেছে কতদিন? 5 থেকে 7 দিন, অর্থাৎ সার প্রয়োগ করে পোনা ছাড়েন। এখানে চুন প্রয়োগ করার এতদিন পর আবার কি করেন? সার প্রয়োগ করেন। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব কত বলেছে। আচ্ছা, তাহলে এখন এতটুকু আমরা 91 নাম্বার প্রশ্নে যাব। 91 নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকে উল্লেখিত পুকুরের জন্য কমপক্ষে কত কেজি গোবর সারের প্রয়োজন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু একটা ম্যাথ সলভ করব। আমরা সলভ করি ম্যাথটা কি, আমরা জানি 1 শতক পুকুরে গোবর সার দেওয়া হয় 5 থেকে 7 কেজি, তাহলে 40 শতক পুকুরের জন্য কত হবে? 7 × 40 সেকেন্ড ব্র্যাকেট দেন কেজি, একক দিবে। হ্যাঁ, এগুলো যখন রিটেনও আসবে তখন একক দিতে হবে। তাহলে 200 থেকে 240 কেজি। আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আমাদের এটা কি করতে হবে, আমাদের কিন্তু মূল কথাটা হচ্ছে এই লাইনটা তোমাকে আগে থেকে জানতে হবে। এই লাইনটা যদি বুঝো তাহলে তোমাকে কিন্তু আর কোনো সমস্যা হবে না। যত টাইপের শতক যত চেঞ্জ করো, 60, 70, 100, 150, তাহলে আমাদের বলেছে কি 1 শতক পুকুরে গোবর সার দেওয়া হয় 5 থেকে 7 কেজি, তাহলে 40 শতকে দেওয়া কত দেওয়া হবে? ওকে, তাহলে আমাদের এখানে কত আছে? 200 থেকে এই যে 200 কেজি। ঠিক আছে, কমপক্ষে 200 কেজি, আর বেশি যেটা হয় 240 কেজি। আচ্ছা, 200 কেজি। এরপর আমরা একটু চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে? রহিমা বেগমের পুকুরে চুন প্রয়োগের কারণ। রহিমা পানি পরিষ্কার করার জন্য, পানির পিএইচ ঠিক রাখার জন্য, পানির উর্বরতা বৃদ্ধি করার জন্য রহিমা বেগমের পুকুরে চুন প্রয়োগ কেন করা হয়? ওকে, তাহলে মানে পানি পরিষ্কার করার জন্য, অবশ্যই পানি যদি ঘোলা থাকে সেটা পরিষ্কার করার জন্য, পানির পিএইচ মান, অবশ্যই পানির পিএইচ এর জন্য মূলত চুন প্রয়োগের মেন কারণই হচ্ছে, এটা মূল কথাই হচ্ছে পিএইচ। পানির উর্বরতা বৃদ্ধির জন্য, হ্যাঁ উর্বরতা বৃদ্ধি হলে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে, তার মানে 92 হবে 4। আচ্ছা, এরপর দেখবো আমরা 93 ও 94 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, আমরা একটু দেখি কি বলেছে। 93 ও 94 নং প্রশ্নের উত্তর দিব। বলেছে আবু মিয়া তার বাড়ির দক্ষিণ পাশে পুকুরটিতে পোনা ছাড়ার উদ্দেশ্যে পর্যবেক্ষণ করলে দেখতে পারেন যে পুকুরের উপরের স্তরে ও পার সংলগ্ন স্তরে জলজ উদ্ভিদের পরিমাণ বেশি। তাই সে পুকুরের পানির মধ্য স্তরে পর্যবেক্ষণ করে, সেখানে জলজ ভাসমান আগাছা জন্মাতে শুরু করেছে। আবু চিন্তায় পড়লেন সে কি পোনা ছাড়বেন নাকি পুকুর শুকিয়ে নেবেন। ওকে, তাহলে এখন দেখো, যেহেতু বুঝতে পারছো যে পুকুর জলজ উদ্ভিদের পরিমাণটা বেশি, তার তো অবশ্যই ভাসমান আগাছা জন্মাতে শুরু করেছে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে একটু দেখতে হবে প্রশ্নে কি বলেছে। 93 নম্বর বলেছে যে আবু পুকুরে পোনা ছাড়ার সিদ্ধান্তে কোন মাছের পোনা ছাড়া উত্তম। এটা কোন মাছের বলো তো? এটা ঘাস কার্প। এটা যদি ঘাস কার্প ছাড়ে তাহলে এটা সব থেকে বেটার হয়। ঠিক আছে, তাহলে তার এক্সট্রা কোনো খাদ্য দেওয়া লাগবে না, ঘাস কার্প। ওকে, তারপর আমরা দেখব 94 নাম্বার, আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে আবু তার পুকুরটিতে উপযুক্ত পোনা ছাড়তে পারে, শুকিয়ে ফেলতে পারে, রোটেনন ব্যবহার করতে পারে। আমরা এই টাইপের শেষ প্রশ্নে আর্থিক সাশ্রয়ের জন্য উপযুক্ত মাছের পোনা ছাড়তে পারে, ঠিক আছে, পুকুর শুকিয়ে ফেলতে পারে নাকি রোটেনন ইউজ করতে পারে, তার আর্থিক খরচটা যাতে কম হয় সেই জন্য। তাহলে এটা কি হতে হবে বলতো? উপযুক্ত মাছের পোনা, যেহেতু তার জলজ এখানে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি আছে, তাহলে সে পোনা ছাড়বে। পুকুর শুকিয়ে ফেলার দরকার নেই, কারণ প্রাকৃতিক খাদ্য উপস্থিতি, এটা তো খুব ভালো একটা ব্যাপার। রোটেনন ইউজ করার আপাতত দরকার নেই, রাক্ষসে মাছ নেই। ঠিক আছে, তার পুকুরে আপাতত পোনা ছাড়লেই হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? 1। আশা করি আমার এই টাইপ 3 তোমরা কোশ্চেনগুলো এমসিকিউ, এই রিলেটেড যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। দেখো পরবর্তী টাইপ ভিত্তিক প্রশ্ন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।